প্রিয় দেশবাসী, এই জাতির জন্য মহা সংকট সৃষ্টি হবে। কঠোরভাবে প্রতিহত করতে সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি। এই প্রচেষ্টা চলমান থাকবে। নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি, আবারও বলি, এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। এই জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে। রাজনৈতিক দলগুলো ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নির্বাচনের জন্য তৈরি হতে শুরু করবে বলে আশা করছি। আমি তো বরাবরই বলছি যে আমি এদের সাময়িক বিষয় ছিল, আমি আমার এই দায়িত্ব পালন করে আমি আমার পুরনো আনন্দের জগতে ফিরে যাব। আমরা কোনো এক্সপার্ট এসে এখানে বসে নাই। আমরা এসেছি যার যার জগৎ থেকে এসেছি, নিজের মতো করে চেষ্টা করছি কিভাবে করতে পারি। তার মধ্যে ভুলভ্রান্তি হতে পারে, কিছু ভালো করেছে, কিছু ভালো করতে পারিনি, এটা হতে পারে, এটা আমি অস্বীকার করছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি ডানপন্থী, বামপন্থী সকল রাজনৈতিক দলের নেতারা পূর্ণাঙ্গ সমর্থন ব্যক্ত করেছেন। ডক্টর ইউনূসকে পদত্যাগের ফাঁদে ফেলা হচ্ছে, ডক্টর ইউনূস পদত্যাগের ফাঁদে পা দিচ্ছেন, এমন একটি বিষয় আমি ডক্টর ইউনূসকে একটু বিষয়টি জানানো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যে বা যাহারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে সুপ্রিয় দর্শক। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতামণ্ডলী, অবশেষে পদত্যাগ ইস্যুতে এবং নির্বাচনের রোডম্যাপ বিষয় নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা ঠিকই শুনেছেন, অবশেষে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছে এবং সব বিষয় তিনি ক্লিয়ার করেছেন। কেন তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন, কেন তিনি পদত্যাগ করতে চাইছেন, কী কারণে তিনি আর প্রধান উপদেষ্টার পদে থাকতে চান না, সেই সমস্ত বিষয় তিনি খোলসা করেছেন এবং তিনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। তিনি বলেছেন স্পষ্টভাবে ডিসেম্বর এবং জুনের মধ্যেই নির্বাচন হবে, এটি শিওর। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, ইতিমধ্যে নির্বাচন কমিশন কাজ কিন্তু শুরু করে দিয়েছে। এই নির্বাচনের পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে একটা দিন ধার্য করা হবে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, নির্বাচন বিষয় নিয়ে এবং এই যে বর্তমান দেশের প্রেক্ষাপটে যেগুলো ঘটছে, দুদিন পর পর আমরা দেখতে পাচ্ছি রাজপথে বিভিন্ন ধরনের আন্দোলন, দাবি দাবা নিয়ে যমুনা ঘেরাও ইত্যাদি চলছে। এ সমস্ত বিষয়েও কথা বলেছে প্রফেসর ইউনূস। আমরা শুনব কেন পদত্যাগ করতে চেয়েছিলেন, কেন পদত্যাগ করতে চাচ্ছেন তিনি, কেন প্রধান উপদেষ্টা থাকতে চান না এবং কবে নির্বাচন হবে, সেই সমস্ত বিষয় আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখ থেকে শুনে আসবো, তারপরে কথা বলবো। আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকবেন আপনারা। আমরা কোনো এক্সপার্ট এসে এখানে বসে নাই। আমরা এসেছি যার যার জগৎ থেকে এসেছি, নিজের মতো করে চেষ্টা করছি কিভাবে করতে পারি। তার মধ্যে ভুলভ্রান্তি হতে পারে, কিছু ভালো করেছে, কিছু ভালো করতে পারিনি, এটা হতে পারে, এটা আমি অস্বীকার করছি। প্রিয় দেশবাসী, এই জাতির জন্য মহা সংকট সৃষ্টি হবে। কঠোরভাবে প্রতিহত করতে সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি। এই প্রচেষ্টা চলমান থাকবে। নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি, আবারও বলছি, এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। এই জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে। রাজনৈতিক দলগুলো ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নির্বাচনের জন্য তৈরি হতে শুরু করবে বলে আশা করছি। প্রিয় দেশবাসী, গত 16 বছরে শেখ হাসিনা যে ভয়াবহ লুটপাট কায়েম করেছিল, আপনারা সেটার ভুক্তভোগী ছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে তারা পালিয়ে যাবার সময় এক লণ্ডভণ্ড অর্থনীতি রেখে গেছে। এই পরিস্থিতিতে দায়িত্ব নেবার পর অর্থনীতি পুনরুদ্ধারের জন্য অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিয়েছে। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরেছে। ক্রমান্বয়ে অর্থনীতির অপরাপর সুযোগগুলো ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে। এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি। ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি 9.32% নেমে এসছে, যা 22 মাসের মধ্যে সর্বনিম্ন। আগামী জুন মাসের মধ্যে এটি 8% নিচে নেমে আসবে বলে আশা করছি। দেশের ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিতে স্বস্তি এনে দিয়েছে আমাদের প্রবাসী ভাই বোনেরা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর থেকে রেমিটেন্স ধারাবাহিকভাবে বেড়েছে। ফেব্রুয়ারি মাসে রেমিটেন্স প্রবাহ রেকর্ড করেছে, প্রায় 25% বৃদ্ধি পেয়ে $2.5 বিলিয়ন পৌঁছেছে। রেমিটেন্স যোদ্ধারা আমাদের দেশের অর্থনীতি গড়ার বীর সৈনিক। তাদের জন্য প্রক্রিয়াগত যেসব বিষয় রয়েছে সেগুলো সহজ করে দেওয়া আমাদের দায়িত্ব। তারা যেন ভোগান্তির শিকার না হন, দূতাবাস যেন ঠিক মতো কাজ করে, এটি নিশ্চিত করার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। আগামী নির্বাচনে যেন তাদের ভোটাধিকার দিতে পারি, সেজন্য কাজ করছি। পলাতক সরকারের আমলে চট দখলের মতো দেশের ব্যাংকগুলো দখল করে নেওয়া হয়েছিল।
আমানতকারীর টাকাকে তারা নিজেদের ব্যক্তিগত টাকায় রূপান্তরিত করে ফেলেছিল। অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ ছিল ব্যাংকিং ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনা, আমানতকারীর স্বার্থ রক্ষা করে নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, হিসাবপত্রে বিশ্বাসযোগ্যতা স্থাপন করা। ব্যাংকিং ব্যবস্থায় আস্থা প্রতিষ্ঠা করা গেছে, এর ফলে অর্থনীতিতে শৃঙ্খলা ফিরেছে। অন্তর্বর্তী সরকারের অর্জনগুলোর মধ্যে এটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। গত সরকারের লুটপাটের মহোৎসবে গত 15 বছরে $234 বিলিয়ন পাচার হয়েছে, এটা আমরা জানি। কত রকমভাবে পাচার হয়েছে তাও জানার বিষয়। অভিনব এক একটা পদ্ধতি ছিল। পাচারের একটা পদ্ধতি সবাইকে হতভম্ব করে দিয়েছে। এই পাচার হয়েছে বিদেশে অধ্যয়নরত সন্তানের কাছে টাকা পাঠানোর নামে। তিনি সন্তানের লেখাপড়ার জন্য এক সেমিস্টারের অর্থাৎ 3 মাসের খরচ বাবদ অফিসিয়াল ব্যাংকিং চ্যানেলে পাঠিয়েছেন $3,33,00,000, অর্থাৎ প্রায় 400 কোটি টাকা। পাচারের এর চাইতে বেশি তাক লাগানো পন্থা আর কি আছে তার কোনো সীমা আছে বলে আমার মনে হয় না। আইন, নিয়ম, নীতির জায়গায় যখন হরিলুট প্রতিষ্ঠিত হয় তখন এমন সব কিছুই সম্ভব। এই অর্থ পাচারকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে ইতিমধ্যে আন্তর্জাতিক তৎপরতা জোরদার করা হয়েছে। প্রিয় দেশবাসী, অন্তর্বর্তী সরকার পৃথিবীর বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত বৈঠক করে যাচ্ছে। ইতিমধ্যে ডিপি ওয়ার্ল্ড, সিঙ্গাপুর পিএসএ, এপি মোলার মার্কস কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগের প্রস্তাব করেছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই স্বতঃস্ফূর্তভাবে পৃথিবীর সকল সরকার আমাদের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। এটা শুরু হয়েছিল গত সেপ্টেম্বরে জাতিসংঘের বার্ষিক বৈঠকে। আপনাদের মনে আছে বিশ্বের সরকার প্রধানরা কীভাবে আমাদের সঙ্গে আগ্রহ নিয়ে দেখা করতে এগিয়ে এসছে। তারপর থেকে যে কোনো সম্মেলনে গিয়েছি, দেখেছি আন্তর্জাতিক নেতৃবৃন্দের আগ্রহ কীভাবে ক্রমেই বেড়ে চলেছে। জানুয়ারি মাসে সুইজারল্যান্ডের ডাভোসে গিয়েছিলাম। এই সম্মেলনে 47টি পৃথক ইভেন্টে আমার অংশগ্রহণ করতে হয়েছে। বিভিন্ন দেশের সরকার প্রধান, মন্ত্রী, বিশ্ব বাণিজ্যের নায়করা, জাতিসংঘের মহাসচিব, জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেছে। তারা আমাদের পাশে থাকার জন্য আন্তরিক আগ্রহ প্রকাশ করেছেন। সম্প্রতি আমি সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলাম। তারা বিগত সরকারের সময় আমাদের ভিসা বন্ধ করে দিয়েছিল। আমরা সেই দেশের ভিসার দরজা খোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তারা আশ্বাস দিয়েছেন তাদের দিক থেকে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভিসার দরজা উন্মুক্ত করবেন। আমি আশা করছি সেটা দ্রুতই উন্মুক্ত হবে। আমি সংযুক্ত আরব আমিরাতকে আমাদের দেশে শিল্প কারখানা গড়ে তোলার জন্য একটি শিল্পাঞ্চল করার প্রস্তাব দিয়েছি। তারা এই বিষয়ে আগ্রহ জানিয়েছে। শিল্পাঞ্চলে 2টি কাজ দিয়ে তারা শুরু করবে, এই জন্য কথাবার্তা শুরু হয়েছে। প্রথমে মুসলিম বিশ্বে সরবরাহের জন্য একটি হালাল গোশত প্রক্রিয়াজাত করার কারখানা করবে। এরপর মৎস্য প্রক্রিয়াজাতকরণের জন্য কারখানা স্থাপন করবে। তারা আমাদের নতুন সামুদ্রিক বন্দর পরিচালনা করার জন্যও আগ্রহ জানিয়েছে। প্রিয় দেশবাসী, বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া আমাদের অন্যতম লক্ষ্য। এই লক্ষ্যে আমরা আসিয়ানের সদস্য হিসেবে যোগদান করার বিষয়ে আগ্রহের কথা জানিয়েছি। এই বছরের শুরু থেকেই মালয়েশিয়া আসিয়ানের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছে। মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে। তিনি আমাদের আবেদনের প্রতি সমর্থন জানিয়েছেন, আমাকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আমি এই আমন্ত্রণ গ্রহণ করেছি। মালয়েশিয়া রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য জাতিসংঘের সম্মেলন আয়োজনের দায়িত্ব নিয়েছে। আমাদের দেশ থেকে শ্রমিক নিয়ে যাবার ব্যাপারে যে সমস্ত সমস্যার সৃষ্টি হয়েছিল সবগুলো সমাধানের জন্য আন্তরিকভাবে তারা কাজ করছে। আগামীকাল 4 দিনের সফরে আমি চীন যাচ্ছি। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আমার বৈঠক হবে। চীনের বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের সিইওদের সঙ্গেও বৈঠক করব। পৃথিবীর সর্ববৃহৎ চাইনিজ সোলার প্যানেল নির্মাতা প্রতিষ্ঠান লংজি বাংলাদেশে কারখানা স্থাপনের আগ্রহ জানিয়েছে। আমরা তাদের সঙ্গে কাজ করছি। এছাড়া প্রযুক্তিগত সহায়তা, মেডিকেল সহায়তা, স্বল্প মূল্যে চিকিৎসা সহ অন্যান্য বিষয়ে আলোচনা হবে। তারা আমাদের দেশ থেকে আম, কাঁঠাল ও পেয়ারা আমদানি করতে চায়। এটা খুব দ্রুতই শুরু হবে। এই সফরের মধ্য দিয়ে আমাদের 2 দেশের সম্পর্ক ঘনিষ্ঠতর হবে। আমি বরাবরই বলে এসেছি, আমরা মহা সৌভাগ্যবান এক জাতি। পৃথিবীর মানচিত্রে আমাদের অবস্থানের কারণে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান, দক্ষিণ এশিয়ার এই 4টি দেশ মিলে একটি যৌথ অর্থনীতি গড়ে তুলতে পারলে 4 দেশই লাভবান হবে। নেপাল ও ভুটান আমাদের জলবিদ্যুৎ দিতে অত্যন্ত আগ্রহী, আমরাও নিতে আগ্রহী। বাংলাদেশের শিল্পাঞ্চল গড়ে তুলতে এর কোনো বিকল্প নেই। আমাদের রয়েছে এক বিস্তীর্ণ মহাসাগর। ভৌগোলিক অবস্থানগত কারণে আমাদের সামনে বিরাট অর্থনৈতিক সুযোগ এনে দিয়েছে। কুমিরা থেকে টেকনাফ পর্যন্ত দীর্ঘ উপকূল ভূমি। এই দীর্ঘ উপকূল জুড়ে বিরামহীনভাবে অনেকগুলি
আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ আন্তর্জাতিক মানের সমুদ্র বন্দর, শিল্প কারখানা, রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা স্থাপন করা গেলে পুরো অর্থনৈতিক অঞ্চলের ভবিষ্যৎ দ্রুত পরিবর্তন সম্ভব। নেপাল থেকে জলবিদ্যুৎ আনতে পারলে জীবাশ্ম জ্বালানির উপর আমাদের নির্ভরশীলতা কমবে। বর্তমানে বিশ্ববাসী পরিবেশ রক্ষায় সচেতন, তারা এটাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা কমিয়ে পরিবেশ বান্ধব বিকল্প পাওয়া গেলে বিদেশি বিনিয়োগকারীদের আরও বেশি মনোযোগ আকর্ষণ করা যাবে। দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদার পরিপ্রেক্ষিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ যথাসময়ে শেষ করার বেশি আমরা জোর দিয়েছি। রোসাটমের মহাপরিচালক আমাকে বলেছেন শিগগিরই বিদ্যুৎ কেন্দ্রটি পরীক্ষামূলকভাবে চালু করা হবে। আমাদের পণ্য পৃথিবীর পণ্য, এই পণ্য নেপালে যাবে, ভুটানে যাবে, ভারতের 7 সিস্টার্সে যাবে। প্রতিবেশীদের পণ্য আমাদের এখানে আসবে, সারা পৃথিবীর কাছে পৌঁছে যাবে। এইভাবেই এটি একটি লাভজনক অর্থনৈতিক অঞ্চল হিসেবে দাঁড়িয়ে যাবে। আর এই অঞ্চলের গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে বাংলাদেশ। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা সীমাহীন দুর্নীতি। স্বৈরাচারী সরকার এই দুর্নীতিকে বিশ্বের শীর্ষস্থানে নিয়ে গেছে। দুর্নীতির ফলে শুধু যে সবকিছুতে অবিশ্বাস্য রকম ব্যয় বৃদ্ধি পাচ্ছে তাই না, এর ফলে সরকার ও জনগণের সকল আয়োজন বিকৃত হয়ে যায়। সরকারের লক্ষ্য, নীতিমালা, প্রাতিষ্ঠানিক আয়োজন, সরকারি কর্মকর্তাদের দায় দায়িত্ব যা কিছু কাগজে লেখা থাকে তার সব কিছু অর্থহীন হয়ে যায়। দেশ চলে অলিখিত আয়োজনে। সরকারকে চলতে হয়, ব্যবসায়ীকে চলতে হয়, শিল্পপতিকে চলতে হয়, বিনিয়োগকারীকে চলতে হয়, দেশের সকল নাগরিককে এই অলিখিত নিয়মে চলতে হয়। নাগরিককে এই অদৃশ্য জগতের সঙ্গে মোকাবেলা করে টিকে থাকার বিদ্যায় পারদর্শী হতে সাধনা করতে হয়। দৈনন্দিন জীবনে টিকে থাকা এবং সাফল্য অর্জনের জন্য একটা নতুন ভাষা আয়ত্ত করতে হয়। চারদিকে কী শব্দ বলা হচ্ছে, কাগজে কী লেখা হচ্ছে তা মনে মনে দ্রুত অনুবাদ করে তার মর্মার্থ বুঝে নিতে হয়। তা না হলে দৈনন্দিন সিদ্ধান্ত নেওয়া যায় না। সবচেয়ে বড় মুশকিল হলো এর কোনো অভিধান নেই, কারণ ব্যক্তি বিশেষে, স্থান বিশেষে, পরিস্থিতি বিশেষে এর অর্থ ক্রমাগতভাবে পাল্টে যায়। পুরো বিশ্ব বুঝে গেছে আমরা জাতি হিসেবে সততার পরিচয় বহন করি না। এটা শুধু জাতীয় কলঙ্কের বিষয় নয়, আন্তর্জাতিক বাণিজ্যে এটা আত্মঘাতী বিষয়। দেশবাসীর মতো আন্তর্জাতিক সম্প্রদায়ও চায় আমরা দুর্নীতিমুক্ত হই, কারণ তারা আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করতে চায়। দুর্নীতিমুক্ত হতে না পারলে ব্যবসা বাণিজ্য কিছুই চলবে না। দুর্নীতি থেকে মুক্ত হওয়া ছাড়া বাংলাদেশের কোনো গতি নেই। অন্তর্বর্তী সরকার সকল কাজ দুর্নীতিমুক্ত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যাচ্ছে। এই সরকারের মেয়াদকে দুর্নীতিমুক্ত রাখার চেষ্টার পাশাপাশি আগামী দিনেও দেশের নাগরিককে যেন সরকারের পৃষ্ঠপোষকতা দুষ্পুষ্ট দুর্নীতি থেকে মুক্ত রাখতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। দুর্নীতি ও হয়রানি রোধে আমরা একটা বিষয়ের উপর গুরুত্ব দিচ্ছি, সরকারের সঙ্গে দৈনন্দিন, মাসিক বা বার্ষিক রুটিন কাজের জন্য যেন কোনো নাগরিককে সশরীরে কোনো সরকারি অফিসে উপস্থিত হতে না হয়। দুর্নীতি প্রতিরোধের অংশ হিসেবে সরকারি সব অফিসে ফাইলিং চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফাইলিং ব্যবস্থা চালু হলে দুর্নীতি কমে আসবে। এতে করে কোন অফিসের কোন ডেস্কে কোন ফাইল আটকে আছে তা সহজেই জানা যাবে। সরকারি যতগুলো কার্যক্রমে অনলাইন সেবা চালু সম্ভব সবখানে এই সেবা চালুর বিষয়ে সরকার কাজ করছে। সরকারি বিভিন্ন সেবা পেতে অসহায় নাগরিকের ত্রুটি চেপে ধরে অবিশ্বাস্য পরিমাণ টাকা দিতে বাধ্য করা হয়। টাকার যে লেনদেন ও ভোগান্তির সম্মুখীন হতে হয় সেটা থেকে নাগরিকদের বাঁচানোর জন্য আমরা বদ্ধপরিকর। অনলাইনে সেবা পাওয়ার পদ্ধতিটি আরও কীভাবে সহজ করা যায় এই ব্যাপারে আমাদের কাছে পরামর্শ জানিয়ে লিখুন, ইমেল করুন। আপনি বা আপনার পরিবারের যে কেউ এই সেবা বাণিজ্যিকভাবে দিতে চাইলে প্রশিক্ষণ গ্রহণ করে পৃথিবীর যে কোনো স্থান থেকে এই সেবা দিতে পারবেন। বিগত সরকারের আমলে ভিন্নমতকে দমন করার জন্য মিথ্যা মামলাকে হাতিয়ার হিসেবে বেছে নেওয়া হয়েছিল। বিভিন্ন পর্যায়ে যাচাই বাছাই করে আমরা এইসব হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছি। গত ফ্যাসিস্ট সরকারের সময় দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলোর মধ্যে সারা দেশে পর্যন্ত ৬,২৯৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। অন্যান্য সকল হয়রানিমূলক মামলাও ক্রমান্বয়ে প্রত্যাহার করা হচ্ছে। এছাড়া এ পর্যন্ত সাইবার সিকিউরিটি আইনের অধীনে বিচারাধীন স্পিচ অফেন্স সংক্রান্ত ৪১৩টি মামলা প্রত্যাহার করা হয়েছে। এই আইনটি অবিলম্বে বাতিল করে নাগরিক বান্ধব সাইবার সুরক্ষা আইন করা হচ্ছে। মানুষের ভোগান্তি রোধেও আমরা আইনগত পদক্ষেপ নিচ্ছি। জিডি করার সময় স্বাক্ষর দেওয়ার জন্য এখন আর থানায় যাওয়ার প্রয়োজন হয়, এটা অনলাইনেই করা যাবে। এই ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। পাওয়ার অফ অ্যাটর্নি বিধিমালায় সংশোধনীর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের হয়রানি লাঘব করা হয়েছে। সংশোধিত বিধিমালার আলোকে বাংলাদেশি পাসপোর্ট না থাকলেও বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তির পাসপোর্টে নো ভিসা রেকোয়ার্ড স্টিকার থাকলে কিংবা জন্মসনদ বা জাতীয় পরিচয়পত্র থাকলেই তিনি বিদেশ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদন করতে পারবেন।
সরকারি সিদ্ধান্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পর বিমানের টিকিট কেনার পুরো প্রক্রিয়াটি অনলাইনে নিয়ে যাওয়ার ফলে বিমানের টিকিটের দাম শতকরা 50 থেকে 75 ভাগ কমে গেছে। স্টারলিংকের মাধ্যমে স্বল্প মূল্যে উচ্চগতির ইন্টারনেট বাংলাদেশের ডিজিটাল জগতে একটা বিপ্লব আনবে। স্টারলিংক সেবা চালু হলে দেশের প্রতিটি গ্রাম, দ্বীপাঞ্চল, দুর্গম পাহাড়ি অঞ্চল অতি উচ্চগতির ইন্টারনেট সেবার আওতায় চলে আসবে। স্টারলিংক চালু হলে ভবিষ্যতে কোনো সরকার ইন্টারনেট সেবা বন্ধ করে মানুষকে আর তথ্যবন্দী করার কোনো সুযোগ পাবে না। বাংলাদেশের প্রতিটি অঞ্চলে বিশ্বমানের শিক্ষা, স্বাস্থ্যসেবা, অর্থনৈতিক ক্ষেত্রে সকল নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করা যাবে। আমাদের নতুন প্রজন্ম দেশের যে কোনো প্রত্যন্ত অঞ্চলেই থাকুক না কেন, তারা বিশ্ব নাগরিক হয়ে গড়ে ওঠার সুযোগ পাবে। সরকার যুব উদ্যোক্তা নীতি 2025 প্রণয়ন করেছে। এর লক্ষ্য হবে সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত অগ্রগতির মূল চালক হিসেবে তরুণ তরুণীদের ক্ষমতায়ন করা। এই নীতি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের উপায় হিসেবে সফল উদ্যোক্তা তৈরিতে সহায়ক হবে। সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে তরুণ উদ্যোক্তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া হবে। প্রিয় দেশবাসী, জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস কয়েকদিন আগে বাংলাদেশ সফর করেছেন। তাকে সঙ্গে নিয়ে আমি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে গিয়েছি। ক্যাম্পে অবস্থানরত 1 লাখ রোহিঙ্গা শিশু, কিশোর, নারী, পুরুষ সবার সঙ্গে একসঙ্গে ইফতার করেছে। আমাদের প্রস্তাবে সম্মতি জানিয়ে আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে রোহিঙ্গা সংকট নিয়ে একটি পৃথক অধিবেশন আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে। মালয়েশিয়া ও ফিনল্যান্ড যৌথভাবে এই সম্মেলনের আয়োজক হতে এগিয়ে এসছে। এর পাশাপাশি অস্ট্রেলিয়ার সাবেক ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী জুলি বিশপকে আমি এই গুরুত্বপূর্ণ সভায় মুখ্য ভূমিকা পালনের জন্য আহ্বান জানিয়েছি। তিনি আমার প্রস্তাব গ্রহণ করেছেন। জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফরে এসে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও তরুণদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন। বৈঠকে সবাই জাতিসংঘের মহাসচিবকে নতুন বাংলাদেশ গঠনের স্বপ্নের কথা জানিয়েছেন। আপনাদেরকে আশ্বস্ত করে বলতে চাই, যারা গণহত্যায় জড়িত ছিল, যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে, যারা ইতিমধ্যে হত্যাকারী হিসেবে বিশ্বের কাছে স্বীকৃত, তাদের বিচার এ দেশের মাটিতে হবেই। ইতিমধ্যে জাতীয় ঐকমত্য কমিশন তাদের কাজ শুরু করেছে। 6টি সংস্কার কমিশনের 166টি সুপারিশ ও পূর্ণাঙ্গ প্রতিবেদন সহ 38টি রাজনৈতিক দলের কাছে চিঠি দেওয়া হয়েছে। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু হয়েছে। দেশের রাজনৈতিক দলগুলো খুবই ইতিবাচকভাবে সংস্কার কাজে সাড়া দিয়েছেন, তাদের মতামত তুলে ধরছেন। কোন রাজনৈতিক দল কোন কোন সংস্কার প্রস্তাবে একমত হয়েছেন, কোনটিতে দ্বিমত হয়েছেন, সেসব তারা জানাচ্ছেন। এটা আমাদের জাতির জন্য অত্যন্ত সুখকর বিষয় যে প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে মত দিচ্ছেন। ঐকমত্য কমিশনের মাধ্যমে সকল রাজনৈতিক দলের মতামত নেওয়ার কাজ এখন চলমান আছে। কমিশনের লক্ষ্য যে সকল বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হবেন সেগুলো চিহ্নিত করা এবং তার একটা তালিকা প্রস্তুত করা। যে সকল দল এতে একমত হয়েছেন তাদের স্বাক্ষর নেওয়া। এই তালিকাটাই হবে জুলাই চার্টার বা জুলাই সনদ। আমাদের দায়িত্ব জাতির সামনে পুরো প্রক্রিয়াটা স্বচ্ছভাবে তুলে ধরা এবং প্রক্রিয়া শেষে নির্বাচনের আয়োজন করা। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি ডানপন্থী, বামপন্থী সকল রাজনৈতিক দলের নেতারা পূর্ণাঙ্গ সমর্থন ব্যক্ত করেছেন। বাংলাদেশে এই প্রথম কোনো একজন অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে বাংলাদেশের জনগণের পাশাপাশি সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাকে পূর্ণাঙ্গ সমর্থন দিয়ে তারপরে দেশ পরিচালনা করার অনুরোধ জানিয়েছেন। এটা তাদের পক্ষেই সম্ভব হয় যারা দেশের সকল মানুষের কাছে সার্বজন গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্বে রূপান্তরিত হয়। আমরা শুরু থেকে বলে এসেছিলাম যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রয়োজন অত্যন্ত বেশি। দেশ বিদেশে আন্তর্জাতিক মহলে তার যে গ্রহণযোগ্যতা রয়েছে, সেই গ্রহণযোগ্যতাটাই আমাদের বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা তাকে রাখতে পারলেই বাংলাদেশ উপকৃত হবে, বাংলাদেশের গণতন্ত্র সঠিক পথে পরিচালিত হবে। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে, এবং আমি বলবো সাম্প্রতিক সময়ে না, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করানোর পরে যখন ক্ষমতায় আসলেন বা দায়িত্বভার গ্রহণ করলেন, সেই থেকেই পার্শ্ববর্তী দেশ ভারত পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে কোনো মূল্যে বাংলাদেশের দায়িত্ব থেকে বিতাড়িত করতে হবে। কয়েক মাস তো অভিমান করে দেখাই করলেন না, ভাবখানা এমন যে আমরা মনে হয় তার কাছে গিয়ে পা চাটবো, দালালি করব। কিন্তু দেখা গিয়েছে পরক্ষণে আন্তর্জাতিক একটি অনুষ্ঠানে নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূস পাশাপাশিই ছিলেন এবং তারা একে অপরের সাথে কুশল বিনিময় করছেন এবং পরবর্তীতে নরেন্দ্র মোদীর সাথে আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
এবং সেই সাক্ষাতের ভিডিও আমরা দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ঢুকছেন তখন সবগুলো দাঁড়িয়ে ওয়েলকাম জানানোর জন্য অপেক্ষা করছে, এবং ইউনূস প্রবেশ করছে তার মতো একজন শিক্ষাবিদ, একজন ভালো মানুষ, নোবেল লরিয়েট, তাকে সম্মান জানানোর জন্য নরেন্দ্র মোদী সহ সবাই দাঁড়িয়ে আছে। সেটা ভিন্ন আলোচনা, কিন্তু তাদের ষড়যন্ত্র থেমে নেই। তারা চাচ্ছিল যে বাংলাদেশের এই সময় যদি ইউনূস সাহেবকে সরিয়ে দেওয়া যায় তাহলে আওয়ামী লীগকে খুব সুন্দরভাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করা যাবে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসই এখন বাংলাদেশের মূল সমস্যা, মানে ওদের দৃষ্টিতে এর বিকল্প আর কোনো সমস্যা নাই, কারণ ইউনূস থাকাটায় তারা ষড়যন্ত্র করে মজা পাচ্ছে না। ধরেন আমেরিকার কাছে বলবে যে আমার একে সরিয়ে দাও, মানে এই জায়গায় এই কাজ করে দাও। আমেরিকা যখন দেখে ডক্টর মোহাম্মদ ইউনূস, ওরে বাপরে বাপ, না 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 না, আমি এই লোকের সাথে আমাদের কোনো যুদ্ধ নেই, বিগ্রহ নেই। এই ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে বিশ্বের সকল দেশ, মিডল ইস্ট থেকে শুরু করে সব জায়গায় একই চিত্র, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে তারা দেখার সাথে সাথে চুপসে যায়, বন্ধ হয়ে যায়, তাদের কথাবার্তা অফ হয়ে যায়। অর্থ হচ্ছে তিনি ওই মানের একজন আন্তর্জাতিক ব্যক্তিত্বে রূপান্তরিত হয়েছে। আমরা তাকে কিন্তু সে কারণেই সম্মান করি, তার কোনো এখানে রাজনৈতিক দল নেই কিংবা বিশেষ কোনো বাহিনী নেই যে সে কারণে তাকে পছন্দ অপছন্দ। আমরা পছন্দ করি তার এই যোগ্যতার কারণে। কিন্তু আজকে সেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেই জায়গা থেকে সরিয়ে দেওয়ার জন্য একটি গভীর ষড়যন্ত্র চক্রান্ত এই দেশের এবং বাহিরের কিছু মানুষ নিয়েছিলেন, যারা চায় না ডক্টর মোহাম্মদ ইউনূস থাকুক। কিন্তু আল্লাহর মেহেরবানি বাংলাদেশের সবাই ঐক্যমত হয়েছেন, বিশেষ করে ডানপন্থী দলের তো অকুণ্ঠ সমর্থন। একজনও মনে হয় বাদ থাকবে না যে যারা তাকে সমর্থন জানাবে না। এবং আমি দেখলাম আমার দেশ পত্রিকাতেই একটা নিউজই এসেছে, ডান বাম সবাই ইউনূসের সাথে এবং সমর্থন জানায়। গতকালকেও প্রায় 20 জনের অধিক সিনিয়র নেতারা, বিভিন্ন দলের প্রতিনিধি তার সাথে সাক্ষাৎ করেছেন। তার আগের দিন বড় 3টি আরো দলের নতুন একটি দল সহ বিএনপি, জামাত ইসলাম, তারপর এনসিপি, তারা প্রথম দিন সাক্ষাৎ করেছেন। পরবর্তীতে গতকালকে আপনার পীর সাহেব চরমনাইয়ের ইসলামী আন্দোলন বাংলাদেশ গিয়েছেন, মামুনুল সাহেব গিয়েছেন, আপনার গণ অধিকার পরিষদ গিয়েছেন, এভাবে করে প্রত্যেকটি ছোট বড় রাজনৈতিক দল, কর্নেল অলি আহমেদ সাহেব গিয়েছেন। তো এই মানুষগুলো সবাই গিয়ে সমর্থন জানিয়ে এসেছেন। মাহমুদুর রহমান মান্না গিয়েছেন, আমি অনেকেরই নাম হয়তো এখানে, জোনায়েদ সাকি গিয়েছেন, এই মানুষগুলো সবার নাম হয়তো আমার এখন মনে নেই। তো সবাই কিন্তু কাকে সমর্থন জানিয়ে এসেছেন, কি জন্য সমর্থন জানিয়ে এসেছেন? সবাই বুঝতে সক্ষম হয়েছেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে ইউনূস সাহেবকে রাখলে আমাদের কল্যাণ বেশি। ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে দায়িত্বে থাকবে না থাকবে তাতে তার ভাঙা ঘর খালে পড়বে না। বয়োজ্যেষ্ঠ একজন মানুষ, ওনার টাকা পয়সার তো আর এমন কিছু প্রয়োজন নাই যে এই দায়িত্বে থাকলেই উনি বিশাল কিছু পাবে, তেমনটা না। একটা সম্মানিত জায়গায় তিনি আছেন, বাট উনি এর চাইতে বড় সম্মানিত একজন ব্যক্তি। উনি চাইলে এখন আরামে ইউরোপে, আমেরিকায়, কানাডায়, যেখানে খুশি সেখানে আরামে এসে দিব্যি একেবারে ভদ্রভাবেই বসবাস করতে পারে, একজন নোবেল লরিয়েট হিসেবেই থাকতে পারে। কিন্তু তিনি দুর্দিনে আমাদের পাশে এসে, জীবনের শেষ সময় এসে তিনি কিন্তু বলছেন যে আমার হাত দ্বারা কারো কোনো কষ্ট হবে না, কারো কোনো ক্ষতির কারণ হবে না। এবং বাংলাদেশের জনগণকে তিনি সেটা আশ্বস্ত করে গতকালকেও বলেছেন যে আমি কাউকে ক্ষতির কোনো কারণ আমি হব না, এবং হব এটা আমি কল্পনাও করি না। পাশাপাশি তিনি এও বলেছেন যে আমার হাতে নির্বাচন, এমন একটা নির্বাচন চাই যে নির্বাচনটা আসলেই কোনো বিতর্ক থাকবে না, কিন্তু নির্বাচনে কোনো রকম যদি বিতর্ক হয়ে যায় সেটা তার জন্য সম্মানহানি, তার জন্য কষ্টের, এবং তিনি সেটা চান না। তো এইরকম একটা গ্যারান্টি দিয়ে তিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন। বাংলাদেশের অলমোস্ট সকল রাজনীতিবিদরাই মনে করেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি ডিসেম্বরের মধ্যে দাবি করেছেন, জামাত ইসলাম রমজানের আগে হলে ভালো হয় তথা ফেব্রুয়ারির মধ্যেই দাবি করেছেন, তবে জুন পর্যন্ত থাকলেও তাদের কোনো আপত্তি নেই। এভাবে করে ইসলামী আন্দোলন জুন পর্যন্ত থাকলে আপত্তি নেই বলেছেন। এক বাক্যে আমরা ধরে নিতে পারি হয়তো তিনি চাইলে জুন পর্যন্ত থাকবেন, না হয় ফেব্রুয়ারি মার্চের মধ্যেও তিনি চাইলে বিদায় নিয়ে যেতে পারেন। কিন্তু তার বিদায়টা আমাদের জন্য মকসুদ না। আমাদের মকসুদ হচ্ছে এই যে খণ্ডকালীন টাইম, একটা পিরিয়ড চলছে আমাদের, এই যে এক শাসন থেকে আর এক শাসনে যাওয়ার মাঝখানের যে সময়টা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশি রাজনীতিতে। বিশেষ করে ষড়যন্ত্রবাদীরা যে কোনো সময়, যে কোনো মূল্যে, যে কোনো সোর্সে, যে কোনো ওয়েতে শয়তানি করতে পারে। সে কারণে আমাদের সতর্ক অবস্থানে থাকা, ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরেই নির্বাচন পর্যন্ত যাওয়া। আজকে যদি ইউনূসের হাত ভেঙে যায়, এই শক্তি কমে যায়, কিংবা তিনি পদত্যাগ করতেন, তাহলে এখানে কেউ না কেউ হয়তো আসতেন, কিন্তু সেই আশাটার পরে আপনি কি সামাল দিতে পারতেন কি পারতেন না? ইউনূস সাহেবের কাছে বাংলাদেশের সমগ্র নাগরিক এখন সমর্থন যেমন জানিয়েছে, পাশাপাশি রাজনৈতিক দল জানিয়েছে, আমার বিশ্বাস বলে বাংলাদেশের সকল বাহিনী সহ সবাই তাকে সমর্থন জানাচ্ছে। কিন্তু সবাই পরামর্শও দিচ্ছে, এটা দোষের কিছু না। যেমন সেনাবাহিনী পরামর্শ দিচ্ছে আপনারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন করলে ভালো হয়, কারণ তারা গোয়েন্দা বিভাগের বিভিন্ন তথ্য জানে। তো এটা ভালো পরামর্শ,
কিন্তু এর মানে এই নয় যে কেউ তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে যাবে। এই শক্তি বা এই ইচ্ছা বা এই আগ্রহ বাংলাদেশে কারো কাছে নেই। ডক্টর ইউনূসকে পদত্যাগের ফাঁদে ফেলা হচ্ছে, ডক্টর ইউনূস পদত্যাগের ফাঁদে পা দিচ্ছেন, এমন একটি বিষয় আমি ডক্টর ইউনূসকে একটু বিষয়টি জানানো, পাশাপাশি দেশের মানুষকে জানানো যে ডক্টর ইউনূসকে পদত্যাগ যদি করানো যায় বা ডক্টর ইউনূস যদি এই মুহূর্তে পদত্যাগ করেন, তাহলে জুলাই বিপ্লব আসলে শেষ হয়ে যাবে। জুলাই বিপ্লবের যারা জীবন দিয়েছেন, যারা এখন আহত আছেন, আহতদেরকে দেখবেন হসপিটাল থেকে ধরে নিয়ে জেলখানায় পড়া হচ্ছে, তাদের অনেককেই দেখবেন নানাভাবে মেরে ফেলা হচ্ছে। সো ডক্টর ইউনূস আপনি কেন পদত্যাগ করবেন? আজকে উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনূস এই জাতীয় একটি ধারণা প্রকাশ করেন। বিশেষ করে গতকাল জেনারেল ওয়াকারুজ্জামান যে অডাসিটি দেখিয়েছেন, যে ধৃষ্টতা দেখিয়েছেন, যে বেয়াদবি করেছেন ডক্টর ইউনূসের সাথে, একটা বাংলাদেশের যে হায়ারার্কি, যে র্যাঙ্ক গুলো আছে, অর্থাৎ এটাকে কি বলে, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স, সেই অনুযায়ী 12তম লেভেলের একটা কর্মচারী, সরকারি কর্মচারী জেনারেল ওয়াকার, সে যেভাবে ডক্টর ইউনূসের সঙ্গে বেয়াদবি করেছে, সেটাই হয়তো ডক্টর ইউনূস নিতে পারছেন না। কিন্তু ডক্টর ইউনূস এই যে বেয়াদবি, এই যে অডাসিটি, এই যে ধৃষ্টতা যেটি জেনারেল ওয়াকার গতকাল দেখিয়েছেন, এগুলো কিন্তু পরিকল্পিত। যেহেতু আপনি বিভিন্ন সময় বলেছেন যে আমার কথা না শুনলে আমি চলে যাব, আমার কথা শুনতে হবে। যদি এটারও আমি সমালোচনা করেছি, আমরা এখান থেকে সমালোচনা করেছি, আপনি কেন চলে যাবেন? আপনি দায়িত্ব নিয়ে কেন চলে যাবেন? এখানে তো মানবিমান বা ইমোশনের কোনো কারণ নাই, এটা প্রেম খেলা না যে আমার কথা শুনতে হবে না আমি চলে যাব। সো ওই যে আপনার যে মানসিক যে অবস্থাটা, যে আপনি একটু সেন্সিটিভ, আপনার কথা না শুনলে আপনি চলে যাবেন, ওই জিনিসটাকেই আসলে ঘোট পাকানো হচ্ছে। যেখানে ওয়াকার এখন বরখাস্ত হয়ে জেলে থাকার কথা, যে সশস্ত্র বাহিনীকে উস্কানি দেওয়ার জন্য, রাষ্ট্রের তার যে নিয়োগকর্তা তাদেরকে ইগনোর করার জন্য, তাই সে নিজেকে অভিভাবকহীন বলার জন্য, এই সবকিছু মিলিয়ে আপনার তার যাওয়ার কথা, আপনি কেন যাবেন? ভুলেও এই কথা ভাববেন না। উপদেষ্টা পরিষদের আজকের মিটিং এ দুজন সিনিয়র উপদেষ্টা তাকে বুঝিয়েছেন যে কি হতে পারে, হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্সেস, এবং আমি যতটুকু জানি যে তিনি তাতে সন্তুষ্ট হয়েছিলেন, কিন্তু এখনো কিন্তু নানা রকম গুজব ছড়াচ্ছে। এবং আপনারা কিছুক্ষণ আগে আমি দেখছিলাম যে বিবিসিতে নাহিদ ইসলাম তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং তিনি বলেছেন যে অধ্যাপক ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন। নাহিদ ইসলাম তিনি বলেছেন যে তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করেছেন এবং তিনি এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন, এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন যে দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন শঙ্কা তিনি প্রকাশ করেছেন। অর্থাৎ ডক্টর ইউনূস, আপনার সাথে আমরা সবাই আছি, বাংলাদেশের সাধারণ মানুষ আছেন। সো আপনি কে কাজ করতে দিবে না, এগুলো নিয়ে ভাবার কোনো কারণ নাই। আর সে কথা যদি বলতে হয় আপনাকে, বিশেষত আমি যদি দায়িত্ব নিয়ে বলি, আমি গত 9-10 মাস ধরে প্রথম থেকেই বলছি যে কোন অপদার্থকে আপনি আপনার উপদেষ্টা পরিষদে ঢুকিয়েছেন এবং আলটিমেট সমস্যা কি হতে পারে। কিন্তু আনফরচুনেটলি আপনি কোনো বিষয়ই গুরুত্ব দেন নাই, আপনি হয়তো শোনেন নাই, অথবা আপনাকে শোনানো হয় নাই। বিশেষত আমি, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, আমরা তিনজন বার বলেছি, এবং তখন যে কথাগুলো নিয়ে গোয়েন্দা সংস্থা ট্রল করেছে, আওয়ামী লীগের লোকজন কিছু জায়গায় উৎসাহ দিয়েছে, কিছু জায়গায় ট্রল করেছে, বিএনপির লোকজন উৎসাহ দিয়েছে বা ট্রল করেছে। অর্থাৎ আপনি যদি, আপনার সাথে যদি একটা স্ট্রং উপদেষ্টা পরিষদ থাকতো যারা বিপ্লবের চেতনাকে ধারণ করে, আপনার মনে হয় যে জেনারেল ওয়াকারের এত সাহস বাড়ছে যে সে নিজেকে অভিভাবকহীন বলবে? প্রিয় দর্শক, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত অপিনিয়ন, মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান। প্রফেসর ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্ট করেছে জাতির উদ্দেশ্যে আজকের দেওয়া তার এই ভাষণে একদম পুরো বিষয়টি খোলসা হয়ে গেছেন। আপনারা অবশ্যই আশা করছি যে কেন তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন, মানে এক প্রকার ফ্রাস্ট্রেশনে এসে কিন্তু তিনি এই পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। তিনি চাইছিলেন যে তিনি আর প্রধান উপদেষ্টার পদে থাকবেন না, তার কারণ বিরোধী দলীয় রাজনৈতিক দল, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি সহ আরও অন্যান্য রাজনৈতিক দলগুলা তারা যেভাবে উঠে পড়ে লেগেছে নির্বাচনের জন্য এবং সরকারকে কোনোভাবেই সহযোগিতা করছে না, কোনো কাণ্ডেই তারা সাহায্য করছে না, এই জন্যই আসলে প্রফেসর ইউনূস চেয়েছিলেন পদত্যাগ করতে। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মূল্যবান অপিনিয়ন, মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান। আজকের মতো বিদায় নিতে চাই আপনাদের কাছ থেকে। দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনারা ভিডিওটি শেষ করার আগে
অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান ওপিনিয়ন মতামতটা লিখে জানাবেন যে আপনারা কি চান প্রফেসর ইউনূস সরকার ক্ষমতায় থাক আরও কিছুদিন। আপনারা কি চাচ্ছেন কি চান সেটা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।